ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রথম পার্সেন্টেজ কম্পোজিশন। ওকে, তো পার্সেন্টেজ কম্পোজিশনের বাংলা হচ্ছে শতকরা সংযুক্তি। ধরো কোনো একটা কম্পাউন্ড দিয়েছে, সেই কম্পাউন্ডের মধ্যে কোনো একটা এলিমেন্ট হতে পারে বা কোনো একটা রেডিকাল হতে পারে, তার পার্সেন্টেজ বের করতে দিতে পারে। সাপোজ আমি একটা অঙ্কের মাধ্যমে দেখাচ্ছি, দেখো। ধরো তোমাকে বললো সুক্রোজ। সুক্রোজের মলিকুলার ফর্মুলা কি? C12H22O11। এই কম্পাউন্ডটা দিয়ে তোমাকে বললো যে এখানে পার্সেন্টেজ অফ কার্বন এটা কত ডিটারমাইন করতে বললো। তার মানে এটা টোটাল কম্পাউন্ড একটা সুক্রোজ, তার মধ্যে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। তোমাকে আলাদা করে কার্বনের পার্সেন্টেজ বের করতে বললো। এই সুক্রোজের মধ্যে পার্সেন্টেজ বের করতে বলেছে। কি করে বের করবে না, এই টোটাল সুক্রোজের মলিকুলার ওয়েট বের করবে। কার্বনের 12 ইন্টু 12 প্লাস হাইড্রোজেনের 1 ইন্টু 22 প্লাস অক্সিজেনের 16 ইন্টু 11। ওকে, এই টোটালটা যেটা হলো, এই টোটালের মধ্যে শুধু কার্বন কতটা আছে এইটা, তার মানে 12 ইন্টু 12, তার মানে 12 ইন্টু 12 বাই টোটালটা, মানে 12 ইন্টু 12 প্লাস 1 ইন্টু 12 প্লাস 16 ইন্টু 11 ইন্টু 100। এটা ক্যালকুলেশন করে যেটা হবে সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ কার্বন ইন সুক্রোজ। বোঝা গেল? তো এবারে আরো দিতে পারে, ধরো অ্যামোনিয়াম সালফেট দিল NH4 এখানে তোমাকে বললো, তোমাকে অনেক কিছু বলতে পারে, যে এন এর পার্সেন্টেজ বের করো, বলতে পারে তোমাকে NH4 এর পার্সেন্টেজ বের করো। যদি তোমাকে তার মানে বুঝতে পারছো, যদি এন এর আমি দুটো দিয়ে দেখাচ্ছি, তোমাকে বললো এন এর পার্সেন্টেজ, n% কতটা হবে। শুধু এন এখানে কটা আছে ভাবো, n ইন্টু 2 মানে n14 ইন্টু 2 মানে 14 ইন্টু 2 বাই টোটালটা মানে 14 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 8 প্লাস 32 প্লাস 16 ইন্টু 4 ইন্টু 100। এটা ক্যালকুলেশন করলে নাইট্রোজেন পার্সেন্টেজ। যদি বলে অ্যামোনিয়াম পার্সেন্টেজ NH4 পার্সেন্টেজ, তখন অ্যামোনিয়াম কি আছে, এন এর 14 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 4 ইন্টু 2 8, এটা টোটাল অ্যামোনিয়ামটা, এটা বাই টোটালটা মানে এই জিনিসটা, এটা এখানে বসাবে ইন্টু 100 করলে সেটা হয়ে যাবে অ্যামোনিয়ামের পার্সেন্টেজ মানে NH4 এর। ঠিক আছে, আচ্ছা এবারে কিছু কম্পাউন্ড দিতে পারে যেখানে যেটার পার্সেন্টেজ বের করতে দেবে সেটা হয়তো তুমি কম্পাউন্ডের মধ্যে ওইভাবে ভিজিবল নয়। কিভাবে তখন তুমি করবে, তাই না? ধরো তোমাকে বললো ক্যালসিয়াম ফসফেট Ca3PO4(2). এই কম্পাউন্ডের মধ্যে তোমাকে বললো পার্সেন্টেজ অফ P2O5 ক্যালকুলেশন করো। কি করে বের করবে? তো তুমি প্রথম ভাবছো যে P2O5 এর মধ্যে তো নেই, তাহলে এর মধ্যে না থাকলে এটা কি বের করতে দেয়? নিশ্চয়ই আছে, হিডেন আছে। দেখো ক্যালসিয়াম ফসফেট, তো এখানে P2O5 আছে, তারপর কিভাবে ভাববে? দেখো P2O8, তখন এখান থেকে তুমি সেপারেট করো P2O5 কে ডট, তাহলে P2O8 ছিল, O5 করে দিলে, মানে যেহেতু এটা আছে তাহলে 3টে ও পড়ে আছে, এখানে 3টে CA, তার মানে 3CaO। তার মানে অ্যাকচুয়ালি ক্যালসিয়াম ফসফেট মানে কিন্তু 3CaO.P2O5। বোঝা গেল? তাহলে অবশ্যই তো এর মধ্যে থাকবে। তাহলে P2O5 এর পার্সেন্টেজ বের করেছে, মানে কি করে বের করবে না, টোটাল P2O5 টা কত, দেখো 3CaO ইন্টু P2O5 আছে, একটা P2O5 মানে ফসফরাস 31 ইন্টু 2, অক্সিজেনের 16 ইন্টু 5 বাই টোটালটা মানে এটা মানে 31 ইন্টু 2 প্লাস 16 ইন্টু 5 প্লাস এটা 3CaO মানে 30 প্লাস 16 ইন্টু 100%। এটা ক্যালকুলেশন করলে P2O5 এর পার্সেন্টেজ। ওকে, এই হচ্ছে পার্সেন্টেজ কম্পোজিশন। এর পরের টপিকে যাবো, যেটা হচ্ছে এম্পিরিক্যাল অ্যান্ড মলিকুলার ফর্মুলা। দেখো মলিকুলার ফর্মুলা সম্পর্কে সবাই জানো। যদি বলি গ্লুকোজের মলিকুলার ফর্মুলা কি, C6H12O6। যদি বলি সুক্রোজের মলিকুলার ফর্মুলা কি, C12H22O11। আরো অর্গানিক কম্পাউন্ড আছে যার মলিকুলার ফর্মুলা ধরো C3H8O2।
শুধু অর্গানিক কম্পাউন্ড নয়, সব যৌগেরই একটা মলিকুলার ফর্মুলা আছে, তো আণবিক সংকেত আছে। তো কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার ফর্মুলা কি? CO2। এবার এই যে মলিকুলার ফর্মুলা দেখছো, সেই মলিকুলার ফর্মুলার আমি যদি সহজ কথায় বলি, একদম সিম্পলেস্ট যে ফর্মুলা সেটাকে বলবে এম্পিরিক্যাল ফর্মুলা। মানে ধরো এটা গ্লুকোজ, তো এই গ্লুকোজে দেখো কার্বন 6টা, হাইড্রোজেন 12টা, অক্সিজেন 6টা আছে। তো আমি যদি এটা সিম্পল ফর্মে না নিয়ে আসি, মানে আমি যদি ভাবি যে 6 1, এটা 12 মানে 2 1, মানে আমি যদি এইটার রেশিও করি, মানে 6:12:6, তাহলে হবে 1:2:1। তার মানে সিম্পল ফর্মুলা যদি বলা হয়, সি তার মানে একটা আছে, হাইড্রোজেন 2টো, অক্সিজেন 1টা, C1H2O1। মানে এইটা হচ্ছে সিম্পলেস্ট ফর্মুলা অফ গ্লুকোজ, CH2O। মলিকুলার ফর্মুলাটা কি? মলিকুলার ফর্মুলা হচ্ছে CH2O হোল N। হোল N মানে এখানে যেমন N এর মানটা 6, তবেই তো দেখো C6 হবে, H12 হবে, O6 হবে। বোঝা গেল কথা? তার মানে এম্পিরিক্যাল ফর্মুলা আর মলিকুলার ফর্মুলা, ধরো কার্বন হাইড্রোজেন অক্সিজেন দিয়ে থাকতে হবে কোনো মানে, ধরো কার্বন হাইড্রোজেন ক্লোরিন ঘটিত একটা কম্পাউন্ড, তাহলে তার ধরো মলিকুলার ফর্মুলা জানো না, তুমি শুধু জেনেছো সেই কম্পাউন্ডের মধ্যে কার্বন হাইড্রোজেন ক্লোরিন আছে, তুমি লিখতে পারো কার্বন হাইড্রোজেন ক্লোরিন হোল N। এটা হচ্ছে মলিকুলার ফর্মুলা। তুমি জানবে কি করে যে এটা কটা অণু আছে? মানে তুমি যখন কার্বন ডাইঅক্সাইড বলছো, তুমি তখন বলছো CO2। আমি যদি বলি কার্বন আর অক্সিজেন ঘটিত যৌগ, কার্বন আর অক্সিজেন ঘটিত কোনো কম্পাউন্ড যদি বলি, তখন তুমি কি লিখবে? CO হোল N লিখবে, তাই না? তাহলে এই যে ব্যাপারটা, তাহলে সেইখানটা থেকে আমি সিম্পলেস্ট যে ফর্মুলা, সেই সিম্পলেস্ট ফর্মুলাটাকে হোল N করলে সেটা মলিকুলার ফর্মুলা হয়। তো এটা ম্যাথামেটিক্স এর মাধ্যমে ডিটারমাইন অবশ্যই করা যায়, তো সেটা আমরা করবো আর কি। দেখো আমি একটা ম্যাথ আকারে দিচ্ছি, যেটা হচ্ছে কোনো কম্পাউন্ডের মধ্যে পার্সেন্টেজ বলে দিলে সেখান থেকে তুমি এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা বের করতে পারবে। ধরো কোনো যৌগে %40 কার্বন আছে, হাইড্রোজেন আছে 6.67%, আর অক্সিজেন আছে 53.33%। এটা আছে। এবারে দেখো 40, 53.33 আর 6.67 সব মিলে 100% হচ্ছে। তো মানে এটা কম্পাউন্ডটার মধ্যে কার্বন আছে 40%, হাইড্রোজেন আছে 6.67%, আর অক্সিজেন আছে 53.33%। যে কোনো দুটো পার্সেন্টেজ দিলেই এটা বের করে নিতে পারবে 100 থেকে বিয়োগ করলে। এটা বলে দিয়েছে। দিয়ে বলছে এই কম্পাউন্ডটার, এই যৌগের বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের 2.813 গুণ। তাহলে যৌগের এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা বের কর। যৌগের এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা বের কর, এটা বলেছে। দেখো একটা কথা বলি, যেটা হচ্ছে তোমাকে কোনো যৌগে যদি পার্সেন্টেজ বলে দেয় প্রত্যেকটা অ্যাটমের, সেখান থেকে তুমি প্রত্যেকটা ওই যৌগের মধ্যে ওই অ্যাটমের নাম্বারের অনুপাত, রেশিও তুমি বের করতে পারবে। মানে এই যৌগের মধ্যে, এই কম্পাউন্ডের মধ্যে কার্বন ইসটু হাইড্রোজেন ইসটু অক্সিজেন, মানে অ্যাটম নাম্বার কটা আছে তুমি বের করতে পারবে। মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের পরমাণু সংখ্যার অনুপাত কি করে বের করতে পারবে না? পার্সেন্টেজটা 40 বাই কার্বনের পারমাণবিক গুরুত্ব, অ্যাটমিক ওয়েট কত 12 ইসটু, হাইড্রোজেনের পার্সেন্টেজ কত 6.67 বাই হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট কত 1 ইসটু, অক্সিজেনের পার্সেন্টেজ কত 53.33 বাই অক্সিজেনের অ্যাটমিক ওয়েট কত 16। মানে পার্সেন্টেজকে তার অ্যাটমিক ওয়েট দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে পরমাণু সংখ্যার অনুপাত। এটা কি করে হলো যদি বুঝতে চাও, অবশ্যই এটা আমি আগের অঙ্কে দেখিয়ে দিয়েছিলাম,
সেটা তোমাদের যে স্টাডি ম্যাটেরিয়াল পাঠিয়েছিলাম সেখানে অবশ্যই দেখতে পাবে, ভালো করে শুনে নাও। কার্বনের অ্যাটমিক ওয়েট কত? 12। তাহলে 12 গ্রামে অ্যাটম নাম্বার কটা থাকবে? অ্যাভোগাড্রো সংখ্যক, অ্যাভোগাড্রো নাম্বার n। তাহলে 40 গ্রামে কত থাকবে? n/12 × 14। এখানে কি হবে? হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট কত? 1। তাহলে 1 গ্রামে থাকবে অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে 6.67 এ কত থাকবে? n/1 × 6.67। ভালো করে খেয়াল করে দেখো, এটা ইস্টু এটা করার সময় n কেটে গেলে কি হবে? 40/12 6.67/1, দেখো সেটাই আসছে, মানে অ্যাভোগাড্রো সংখ্যা তো কেটে যাবে, অ্যাভোগাড্রো নাম্বার। ক্লিয়ার? তুমি ম্যাথামেটিক্যাল ফর্মে যাবে, এটাই হবে। অর্থাৎ এটা তুমি সহজে মনে রাখার জন্য ভাবতে পারো যে পার্সেন্টেজকে অ্যাটমিক ওয়েট দিয়ে ভাগ করলে সেটা হচ্ছে পরমাণু সংখ্যার অনুপাত পাবো। ঠিক আছে? এটা যদি রেশিওটা বের করো না, এটা 3.33 সামথিং আসবে। এটা তো 6.67 দেখতে পাচ্ছ, এটাও ওই 3.32 এরকম আসবে আর কি। এবারে কথা হচ্ছে এইটাকে দেখো, এটা 3.33 মানে তো এইটার এটা প্রায় সেম। আমি প্রায় সেমটাকে না অ্যাপ্রক্সলি মানে এরকম করে দেবো 1:2:1। দেখো এটা 2 টাইমস হচ্ছে এটা, মানে এটা দুগুণ এটা, এটার এটা সেম, মানে 1:2:1 লিখতে পারি, মানে প্রায় সেম। এটা কখনো সেম হবে না, কিন্তু মোটামুটি কাছাকাছি থাকলে এটাকে কিন্তু তুমি পূর্ণ সংখ্যায় করবে 1:2:1। তাহলে পরমাণু সংখ্যার যে অনুপাত পেলে, এটাই তো সিম্পল ফর্ম, মানে কার্বন একটা আছে, হাইড্রোজেন দুটো আছে, আর অক্সিজেন একটা আছে। তার মানে এম্পিরিক্যাল ফর্মুলা, যেটা বাংলা বলি স্থূল সংকেত, স্থূল সংকেত, স্থূল সংকেতটা কি হবে? C1H2O1 মানে CH2O, এটা হচ্ছে তোমার স্থূল সংকেত পেয়ে গেলে, মানে এম্পিরিক্যাল ফর্মুলা। ক্লিয়ার? এবার তোমাকে আর কি বের করতে হবে না, মলিকুলার ফর্মুলা বের করতে হবে। তাহলে মলিকুলার ফর্মুলা কি করে বের করবে না, CH2O তো বেরোলো, CH2O বেরোলে আমরা মলিকুলার ফর্মুলা কি বলছিলাম? মলিকুলার ফর্মুলা বলছিলাম CH2O হোল n। এবার n এর মানটা আমাকে বের করতে হবে। এবার দেখো, যদি এটার মলিকুলার ফর্মুলা এটা হয়, তাহলে এর মলিকুলার ওয়েট বের করবো, আণবিক গুরুত্ব বের করবো, আণবিক ওজন বের করবো। কি করে? কার্বনের 12 × n, 1 × 2n, 1 × 2n, 16 × n, তাহলে 30n, এটা মলিকুলার ওয়েট। ম্যাথামেটিক্সে যদি তোমার ডাইরেক্টলি এই কম্পাউন্ডের মলিকুলার ওয়েট বলে দিত, আণবিক ওজন, তাহলে জাস্ট 30n সমান ওটা করে দিতে, করে দিলেই n বেরিয়ে যাবে। n বেরোলেই এখানে বসালেই কিন্তু তোমার মলিকুলার ওয়েট বেরিয়ে যাচ্ছে। তাহলে মলিকুলার ফর্মুলা মানে আণবিক সংকেত বেরিয়ে যাচ্ছে। আণবিক সংকেত, একটা স্থূল সংকেত, একটা আণবিক সংকেত। তো আণবিক গুরুত্বটা বলে দিলেই আমার হয়ে যেত, কিন্তু আণবিক গুরুত্ব বলেনি। আণবিক গুরুত্ব না বলে এই লাইনটা তোমাকে বলে দিয়েছে, মানে এখান থেকে তোমাকে আণবিক গুরুত্ব বের করে নিতে হবে। তার জন্য একটা সহজ হিসাব তোমাকে করতে হবে, কি না, বাষ্প ঘনত্ব সম্পর্কে কিছু বলছে। দেখো, একদম ছোটবেলায় ক্লাস 8 লেভেলে পড়েছিলে m = 2d, বাষ্প ঘনত্বের দ্বিগুণ হচ্ছে তার আণবিক গুরুত্ব। কিন্তু এখানে ডাইরেক্ট বলেছে যৌগের বাষ্প ঘনত্ব অক্সিজেনের বাষ্প ঘনত্বের 2.813 গুণ, অক্সিজেনের বাষ্প ঘনত্বের এত গুণ। তাহলে অক্সিজেনের বাষ্প ঘনত্বটা আগে বের করো। অক্সিজেনের বাষ্প ঘনত্ব কত হবে? m = 2d করলে অক্সিজেনের আণবিক গুরুত্ব নিশ্চয়ই জানো, O2 মানে 32 = 2d, তার মানে d সমান কত হবে? 16, তাই না? তাহলে অক্সিজেনের বাষ্প ঘনত্ব 16, সেই অক্সিজেনের বাষ্প ঘনত্ব 16 এর 2.813 গুণ হচ্ছে যৌগের বাষ্প ঘনত্ব। তার মানে 16 এর 2.813 গুণ মানে কত? 16 × 2.813, 348, একটু কম হয়, মানে 45 এর কাছাকাছি হবে, 45.02 এরকম আসবে। তাহলে যদি এটা কার বাষ্প ঘনত্ব পেলে? কম্পাউন্ডের। তাহলে কম্পাউন্ডের বাষ্প ঘনত্ব পেয়ে গেলে মানে কম্পাউন্ডের আবার তুমি আণবিক গুরুত্ব পেয়ে যাবে। আবার m = 2d ফর্মুলা ফেলো, m = 2d, 45.02 ইন্টু 2 করলে 90.084 এরকম সামথিং আসবে। তাহলে দেখো ডাইরেক্ট আণবিক গুরুত্ব পেয়ে গেলে 90.04। তাহলে এবার কি করে দেবে? এই 30n সমান 90.04 বসিয়ে দাও। বসিয়ে দিলে n সমান কত বেরোবে? হ্যাঁ, 3 এর কাছাকাছি বেরোবে, মানে ওটা তুমি 3 ধরে নেবে, পূর্ণ সংখ্যা করতে হবে। তাহলে 3 যদি তুমি ধরে নাও, তাহলে এবার এখানে বসিয়ে দাও 3। তাহলে এখানে যদি 3 বসিয়ে দাও, তাহলে কি ফর্মুলা হলো বলো তো?
মলিকুলার ফর্মুলা, এম্পিরিক্যাল ফর্মুলা হলো CH2O, মলিকুলার ফর্মুলা হলো C3H6O3, দ্যাট ইজ মলিকুলার ফর্মুলা। ওকে, এই বিষয়। এরপরে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করা হবে, যেটা হচ্ছে কেমিক্যাল ক্যালকুলেশন, স্টয়সিওমেট্রি। এটা আগে তোমাদের ক্লাস 10-এ শিখেছিলে, রাসায়নিক গণনা চ্যাপ্টারে, মোলের ধারণা চ্যাপ্টারে। সেখানে কোন একটা রিয়াকশন দিত, সেই রিয়াকশন থেকে বিভিন্ন ডিটেলস বলতো। ধরো তোমাকে বললো 450 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে কত গ্রাম অক্সিজেন উৎপন্ন হবে, বা বলতে পারে কত মোল অক্সিজেন উৎপন্ন হবে, বা বলতে পারে এসটিপিতে কত আয়তন অক্সিজেন উৎপন্ন হবে, এই ধরনের কোয়েশ্চেন। তো এই ধরনের যখন কোয়েশ্চেন থাকতো, তোমাকে অবশ্যই রিয়াকশনটা লিখতে হতো। এই পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন তৈরির যে রিয়াকশন, পটাশিয়াম ক্লোরাইডের ফর্মুলা কি? KClO3। সেখান থেকে অক্সিজেন তৈরি হতে মানে O2। রিয়াকশনে কি তৈরি হতো O2 ছাড়া? পটাশিয়াম ক্লোরাইড। রিয়াকশন গুলো সম্পর্কে একটা আইডিয়া রাখতে হবে। ব্যালেন্স করলে এখানে 2 হবে, এখানে 2 হবে, এখানে 3 হবে। এই হচ্ছে তোমার রিয়াকশন। এই রিয়াকশনটা ব্যালেন্স সমেত তোমাকে মনে রাখতে হবে, জানতে হবে। আর যদি পরীক্ষায় রিয়াকশন দিয়ে দেয় তো ভালো। এবার দেখো, এই 2KClO3 মানে বুঝতে পারছো, এটা 2 মোল। আর O2 এখানে 3 আছে মানে 3 মোল। তার মানে 2 মোল KClO3 কে হিট করলে 3 মোল O2 পাওয়া যায়। তাহলে আমি 2 মোল মানে কতটা গ্রামে বের করি? 2 ইন্টু KClO3, পটাশিয়ামের 39, Cl এর 35.5, অক্সিজেনের 60 ইন্টু 3। এটা ক্যালকুলেশন করলে আসবে দেখবে 245 গ্রাম। ক্লিয়ার? আর এখানে যদি 3 মোলটাকে ক্যালকুলেশন করো, 3 ইন্টু 3 মোল O2 মানে 32, 6 3 9, 96 গ্রাম। ব্যাস বেরিয়ে গেল। তো 245 গ্রাম KClO3 থেকে অক্সিজেন পাওয়া যাচ্ছে 96 গ্রাম। তাহলে 450 গ্রাম থেকে কতটা পাওয়া যাবে? জাস্ট 96 ইন্টু 2 করলেই হয়ে যাবে। মানে এটা থেকে এটা পাওয়া যাচ্ছে, তাহলে এটা থেকে কত পাওয়া যাবে? তাহলে হবে 96 বাই 245 ইন্টু 450। এটা ক্যালকুলেশন করলে হবে 96 ইন্টু 2, এত গ্রাম O2 পাওয়া যাবে। সেকেন্ড, কত মোল O2 পাওয়া যাবে? কোনটা থেকে? 450 গ্রাম থেকে। ভালো করে ভাবো, 245 গ্রাম থেকে কত মোল O2 পাওয়া যাচ্ছে? 3 মোল। 245 গ্রাম থেকে কত মোল পাওয়া যাচ্ছে? 2 মোল। তাহলে 450 গ্রাম থেকে কত পাওয়া যাবে? 4 মোল। এটা 4 মোল অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এসটিপি তে কত আয়তন O2 পাওয়া যাবে? কত থেকে? এই 450 গ্রাম থেকেই বলেছে। এই যে এখানে 2 মোল KClO3 মানে 245 গ্রাম, এখান থেকে O2 কতটা পাচ্ছ? 3 মোল। 3 মোলের এসটিপি তে আয়তন কত হবে? 3 ইন্টু 22.4 লিটার। এসটিপি তে 1 মোলের আয়তন হয়, ভলিউম হয় 22.4 লিটার, অর্থাৎ 3 মোলের ভলিউম হবে 3 ইন্টু 22.4 লিটার 245 গ্রামের। তাহলে 450 গ্রামের কত হবে? 450 গ্রামের হবে 3 ইন্টু 22.4 বাই 245 ইন্টু 450 গ্রাম, এই 450 লিটার অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট লাস্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ইউডিওমেট্রি। অ্যাকচুয়ালি কোনো এই যে রিয়াকশন গুলো দেখালাম, এই রিয়াকশনে বিভিন্ন যে রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্ট, অর্থাৎ বিক্রিয়ক বিক্রিয়াজাত পদার্থ যেগুলো তৈরি হয়, সেগুলো যদি গ্যাসীয় পদার্থ হয়, তাদের যে ডিটারমাইন করব তাদের পরিমাণটা, সেইটা ইউডিওমিটার যন্ত্রে পরিমাপ করা হয় এবং সেটার মাধ্যমে কিছু ক্যালকুলেশন আমরা করতে পারি এবং সেটাকে আমরা বলি ইউডিওমেট্রি। ঠিক আছে? অবশ্যই গ্যাসের আয়তন নির্ণয়ের মাধ্যমে করব। ঠিক আছে? এবার এটা একটা ইউডিওমিটার যন্ত্রে যেটা হয় না, কোনো গ্যাস মলিকিউলস
তার আয়তন ডিটারমাইন করা যায়, আয়তন নির্ণয় করা যায়। তবে কোনো গ্যাস যদি বাষ্প হয়, সেই বাষ্পটাকে যদি আবার তরল করে দাও, সেই তরল করে দিলে কিন্তু সেই তরলের আয়তনটা কিন্তু অনেকটা নেগলিজিবল হয়ে যায়, মানে নগণ্য হয়ে যায়। তখন কিন্তু ইডিওমিটারে সেটা ধরা পড়ে না, মানে সেটা নগণ্যই হয়। ধরো আমি যদি বলি জলীয় বাষ্প, জলীয় বাষ্প মানে দেখবে এই কন্টেনারের মধ্যে যদি একটা জলীয় বাষ্প নাও, দেখবে কত ভলিউম, কত বড় আয়তন, কারণ জলীয় বাষ্পগুলো গ্যাসীয় আকারে আছে, তাই না? এবার যদি আমি বলি এটাকে ঠান্ডা করে এই জলীয় বাষ্পটাকে তুমি জল করো, করলে দেখবে এত জলীয় বাষ্প আছে, সেটা জল হলে জাস্ট একটুখানি হয়ে যাচ্ছে, মানে তরল হয়ে গেলে তার আয়তনটা ওর সাপেক্ষে প্রচুর নগণ্য হয়ে যায়। সেই জন্য সেটাকে কিন্তু কাউন্ট করা হবে না, নগণ্যই ধরা হবে, ঠিক আছে? তো একটা ম্যাথের মাধ্যমে এটা বোঝালে খুব ভালো বোঝা যাবে। ধরো একটা হাইড্রোকার্বন নেওয়া হয়েছে, হাইড্রোকার্বন নেওয়া হয়েছে, কতটা নেওয়া হয়েছে না 20 সেমিকিউ নেওয়া হয়েছে, নিয়ে তার সঙ্গে অক্সিজেন মেশানো হয়েছে, কতটা 66 সেমিকিউ, নিয়ে কি করা হয়েছে না বিস্ফোরণ করা হয়েছে, হিট দেওয়া হয়েছে। দিতে টোটাল ভলিউম কত হয়েছে, টোটাল ভলিউম কত হলো, মানে টোটাল আয়তনটা কত হয়েছে 56 সেমিকিউ। মানে তুমি নিয়েছিলে 20 আর 66, রিয়াকশন অর্থাৎ বিস্ফোরণ করার পর যেগুলো তৈরি হয়েছে, অবশ্যই গ্যাস গ্যাস মিশ্রণ তৈরি হবে, সেই গ্যাস মিশ্রণকে ইউডিওমিটার যন্ত্রে পরিমাপ করে দেখা গেছে টোটাল ভলিউমটা হয়েছে 56 সেমিকিউ। মানে ভলিউমটা দেখো আয়তনটা কমে গেছে, 20 আর 66 নিয়ে বিস্ফোরণ ঘটানোর পর, মানে 66 আর 20 কত বলো তো, 86। বিস্ফোরণের পরে ভলিউমটা হয়ে গেছে 56, তাহলে 86 মাইনাস 56, 30 সেমিকিউ এই আয়তনটা তোমার সংকোচন হয়েছে, ঠিক আছে? এবার ধরো আর একটা কাজ করা হলো, এই যে টোটাল গ্যাস মিক্সচারটা আছে, সেই গ্যাস মিক্সচারের মধ্যে তুমি আবার KOH দিয়েছো, পটাশিয়াম হাইড্রোক্সাইড, দিলে দেখা যাবে আয়তনটা তোমার 16 সেমিকিউ হয়ে গেছে। কত আয়তন হয়ে গেছে 16 সেমিকিউ। তাহলে দেখো কতটা আবার আয়তন সংকোচন হয়ে গেল, 56 সেমিকিউ ছিল আয়তন, আবার KOH দিয়ে ঝাঁকানোর পর দেখা যাবে 16 সেমিকিউ হয়ে গেছে, মানে 56 থেকে 16, মানে আরো এত কমে গেছে। তো সেটা দেখা যাক কি হয়, মানে কতটা আয়তন কমে গেল বলতো 40 সেমিকিউ আয়তন, মানে এটা প্রথমবার সংকোচন, প্রথম সংকোচন এটা হয়েছে, দ্বিতীয় সংকোচন হয়েছে 40 সেমিকিউ, প্রথম সংকোচন এটা। ভালো করে ভাবো, হাইড্রোকার্বন বলেছে মানে কার্বন হাইড্রোজেন যুক্ত কম্পাউন্ড, মানে CR-H। এবার আমরা জানি না হাইড্রোকার্বনের সংকেত কি, C2H4 না C2H2 না C3H8, কিছু জানি না, তাহলে আমি ধরে নিচ্ছি CXHY। ক্লিয়ার? অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করেছে মানে O2, কার্বন থাকলে অক্সিজেন থাকলে 100% বিক্রিয়া করে CO2 তৈরি করবে বিস্ফোরণে, আর হাইড্রোজেন থাকলে O2 এর সঙ্গে বিক্রিয়া করে 100% জল তৈরি করবে। ক্লিয়ার? এবার আচ্ছা রিঅ্যাকশনটা একটু বড় করে দেখাই, CXHY প্লাস O2 ইকুয়াল টু CO2 প্লাস H2। ওকে, ব্যালেন্স করব, CX আছে, তাহলে এখানে কার্বন X খানা থাকলে এখানেও কার্বন X থাকবে, এই জন্য X দিলাম, X খানা কার্বন। এখানে হাইড্রোজেন Yটা আছে, তাহলে এখানে হাইড্রোজেন দুটো আছে, তার মানে Y/2 বসাতে হবে, তাহলে তবেই তো Y আসবে H। ক্লিয়ার? হয়ে গেল। এবার অক্সিজেন, অক্সিজেন এদিকে কত আছে দেখো, অক্সিজেন 2x প্লাস Y/2, 2 কমন নিলে X প্লাস Y/4। খেয়াল করে দেখো এদিকে অক্সিজেন ও আছে 2x প্লাস Y/4, আর এদিকে অক্সিজেন আছে শুধু 2, তাই না? O2 আছে মানে 2,
কারণ এদিকে 2x প্লাস ওয়াই বাই 4, তার মানে এর আগে তার মানে আমাকে কি বসাতে হবে, x প্লাস ওয়াই বাই 4, তবে দেখো সব ব্যালেন্স হবে টোটাল। এটা ব্যালেন্স করলাম। এবার ভালো করে দেখো, হাইড্রোকার্বনের আগে 1 আছে, তার মানে এর 1 সেমি কিউর সাথে এর আগে কত আছে, এর x প্লাস ওয়াই বাই 4 সেমি কিউ রিয়াকশন করে তৈরি করে এর x সেমি কিউ, আর এর তৈরি করে 0 সেমি কিউ। বলবে কেন এর ওয়াই বাই 2 সেমি কিউ ছিল, 0 সেমি কিউ হলো কেন? কারণ এইখানটাই ব্যাপার, CO2 গ্যাস থাকে, H2O গ্যাস থাকে। যখন ইউডিওমিটারে বিস্ফোরণ ঘটানোর পর যখন আয়তন পরিমাপ করা হয় তখন শীতল করে নেওয়া হয়, ঠান্ডা করে নেওয়া হয়। আর ঠান্ডা করার সময় এই জলীয় বাষ্পটা জল হয়ে যায়, তরল হয়ে যায়, বাকি কিন্তু সবাই গ্যাস থাকে। মনে রাখবে এই জলীয় বাষ্পটা জল হয়ে যাওয়ার জন্য তার আয়তনটা নেগলিজিবল, সেই আয়তনটা 0 হয়ে যায়। আর ওই কারণের জন্যই আয়তনটা সংকোচন হচ্ছে। দেখো এই 30 সেমি কিউ হয়ে গেছে, 86 থেকে 56 হয়ে গেছে। তার মানে এখানে যদি হিসাবটা করা যায়, তুমি দেখো ভালো করে, তুমি তো 20 সেমি কিউ হাইড্রোকার্বন নিয়েছিলে, তাহলে এটা তো 1 সেমি কিউ ধরা হয়, তাহলে এর সঙ্গে 20 গুণ করো, এর সাথে যদি 20 গুণ করো, এর সাথে যদি 20 গুণ করো, তাহলে এর সাথে 20 গুণ করো, তার মানে 20 সেমি কিউর সাথে অক্সিজেন রিয়াকশন করেছে এইটা, করে রিয়াকশন তৈরি হয়েছে এটা। ভালো করে ভাবো, মানে আগে কতটা ছিল, এইটা কত, 20 প্লাস 20x প্লাস 5y, এটা আগে ছিল। পরে কত হয়েছে, 20x, এটা তো 0 হয়ে গেছে। তাহলে দেখো এইটা গোটাটা থেকে আমি যদি মাইনাস করি এইটা সমানই কিন্তু 30 আয়তন যে সংকোচন হয়েছে, কারণ এটা থেকে এটা তৈরি হয়েছে, এটা তো 0 হয়ে গেছে, তার মানে এটাই তো আয়তন প্রথম আয়তন সংকোচন 30। তাহলে এখান থেকে কত বেরোচ্ছে দেখো, 20x কেটে গেলে 10, y ইকুয়াল টু 2 আসছে। দেখো y ইকুয়াল টু 2 আসছে, 5y ইকুয়াল টু 10, y ইকুয়াল টু 2। দেখো y ইকুয়াল টু 2 তুমি পেয়ে গেলে। নেক্সট হচ্ছে তুমি কেওএইচ দিয়ে ঝাঁকালে 16 হয়ে গেল। দ্বিতীয়বার যে ভলিউমটা কন্ট্রাকশন হলো সেটা কতটা হয়েছে বলো তো, 40 সেমি কিউ। এটা কেন হলো ভালো করে শুনে নাও। এই কেওএইচ কঠিন পদার্থ, এ আবার কি করে জানো, এ হচ্ছে কার্বন ডাই অক্সাইডের শোষক, মানে কার্বন ডাই অক্সাইডকে শোষণ করে নিতে পারে। এখানে কার্বন ডাই অক্সাইড কোনটা, এটাকে শোষণ করে নিয়েছে, মানে এই 20x পরিমাণ এই ভলিউমটাকে ও শোষণ করে নিয়েছে, মানে 20x পরিমাণ আবার কি হবে না, কমে যাবে আয়তন। তার মানে এই যে 20x টাকে শোষণ করে নিয়েছে, মানে কি 20x সমানই তার মানে এই কতটা আয়তন সংকোচন হয়েছে দ্বিতীয়বার, মানে কোনটা 40। তার মানে 20x সমান আবার লিখবে 40, তাহলে x ইকুয়াল টু কত লিখবে 2। তার মানে y ইকুয়াল টু 2 আর x ইকুয়াল টু 2, মানে হাইড্রোকার্বনের সংকেত পেয়ে গেলে এখানে বসিয়ে দাও C2H2, তার মানে হাইড্রোকার্বনের ফর্মুলা হয়ে গেল C2H2, এটা ফর্মুলা হয়ে গেল। সিম্পল। তোমাকে হাইড্রোকার্বন কেন, হাইড্রোজেন কার্বন অক্সিজেন দিয়েও যৌগ দিতে পারে, তুমি সেম ওইভাবে ব্যালেন্স করে করবে, করার পরে আয়তন সংকোচন তুমি এইভাবে বের করবে, আর ওখানে ওইভাবে করে ব্যালেন্স করে বের করবে, দুটো সমান করে দেবে। হ্যাঁ, সেকেন্ড টাইম যেটা দেওয়া হয় সেটা হচ্ছে তোমাকে ওই গ্যাসের শোষক দিচ্ছে। তুমি যেমন এখানে কার্বন ডাই অক্সাইডের শোষক কেউই জানো, অন্য কিছু দিলে অন্য কিছু শোষক ধরো জানো না, সেই জন্য চার্ট আছে। অবশ্যই বইয়ের আমি চার্ট পাঠিয়ে দেবো, যেখানে প্রত্যেকটা গ্যাসীয় পদার্থের কি কি শোষক আছে সেগুলো মনে রাখতে হবে। তা সেই পদার্থটা দেওয়া মানে সেই গ্যাসটা শোষণ করে নিচ্ছে, মানে সেই ভলিউমটা কমে যাবে, তাহলে সেই ভলিউমটার সাথে দ্বিতীয়বারের সংকোচনটা সমান করে দেবে, দিলে দ্বিতীয়বারে পেয়ে যাবে। পেয়ে তুমি মলিকুলার ফর্মুলা পেয়ে যাচ্ছ। অ্যাকচুয়ালি তুমি হাইড্রোকার্বনের মলিকুলার ফর্মুলা বের করতে পারছো এই ইউডিওমেট্রি প্রসেসে। ক্লিয়ার? ওকে, বাই।